লেখিকা রেণু পালিতের পরিবর্তনের শুরু। বিন্তি যেদিন সৃজিতের বউ হয়ে এই গুহবাড়িতে এলো, সেদিনই বিন্তি বুঝেছিল যে আভিজাত আর বনেদিয়ানার খোলসে মোড়া এই গুহবাড়িতে সৃজিতের ঠাকুমা বিনোদিনী দেবী এখনো আধুনিকতার ছোঁয়া প্রবেশ করতে দেননি। ঘিয়ের প্রদীপ দিয়ে মুখ দেখে বরণ করে অন্যান্য সব অনুষ্ঠান শেষ করে সৃজিতের জ্যাঠতুতো দুই বৌদি পল্লবী আর গৌরী বিন্তিকে ঘরে ঢুকিয়ে দিয়ে বলে গেল, তুই কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নে, আমরা তোর আর তোর বোনের জন্য খাবার নিয়ে আসছি। বিন্তির ট্রলি ব্যাগ খুলে শাড়ি হাতে নিতে বিন্তির সাথে আসা খুড়তুতো বোন রাইমা বলে, একিরে বর্দি, এখন তো আর তোকে বাইরে যেতে হবে না, বা এই ঘরে আর বাইরের কেউ আসবে না। তুই এখন শাড়ি দিয়ে কি করবি? নাইটি পরে নে, একটু আরাম পাবি। আর যদি নিতান্তই তোকে বাইরে যেতে হয় বা বাইরের কেউ তোকে দেখতে আসে, তাহলে নাইটির উপরে শাড়িটা জড়িয়ে নিবি। বিন্তি যদিও সৃজিতের কাছে আগেই এই বাড়ির নিয়ম কিছু কিছু শুনেছিল, তবুও এ বাড়িতে আসার সময় সাহস করে রাত্রিতে পরে শোয়ার জন্য নাইটি নিয়ে এসেছে। রাইমার কথা শুনে বিন্তি কি করবে না করবে বুঝে ওঠার আগেই এক মাঝবয়সী ভদ্রমহিলা এসে বলে, ছোট বৌদিমণি, আমি আশা গো, এই বাড়িতেই থাকি আর ঠাকুমাকে দেখাশোনা করি। ঠাকুমা তোমাকে ডেকেছে, আমার সাথে যেতে বলেছে, মাথায় ঘোমটা দিয়ে আমার সাথে চলো। বিন্তি গিয়ে দেখে বিনোদিনী দেবী বিছানায় বসে হরিনামের মালা জপছেন। 92 বছর বয়স হলেও এখনো শরীরের বাঁধন শক্ত সামর্থ্য অবস্থায় আছে। সৃজিতের কাছে গল্প শুনেছে বিনোদিনী দেবী প্রতিদিন ঘি, কলা আর দুধ সহযোগে একবেলা আহার গ্রহণ করেন, আর একাদশী, পূর্ণিমা, অমাবস্যার উপবাস তো আছেই। তথাপি এই বয়সে এসে ও ওনার শরীরের গাঁথুনি অটুট দেখে বিন্তি অবাক হয়ে যায়। এই গুহবাড়িতে রাশভারী বিনোদিনী দেবীর কথাই শেষ কথা। বিন্তিকে দেখে ইশারায় বসতে বলে জপের মালা শেষ করে প্রণাম করে ঝোলায় ঢুকিয়ে রাখতে রাখতে রাশভারী গলায় প্রশ্ন করেন, নাম কি? বিন্তি প্রথমে প্রণাম সেরে নেয়, পরে বলে, বিনিতা মৈত্র, বাড়িতে ডাকে বিন্তি। আমার এখানটায় এসে বস, তোকে বরণ করার সময় সবাই আমাকে ডেকেছিল, কিন্তু আমি এই সব শুভ কাজের থেকে নিজেকে সরিয়েই রাখি। তাই সব শেষে তোকে আমার ঘরে ডেকে পাঠালাম তোকে আশীর্বাদ করব বলে, আর তোকে কটা কথা বলবো বলে। এই বলে নিজের গলার থেকে ভারী সোনার হার খুলে বিন্তির গলায় পরিয়ে দিয়ে বলেন, তুই নাকি চাকরি করিস, তা কি চাকরি করিস? সৃজিত আর আমি একসাথে আইটি সেক্টরে চাকরি করি। সেই চাকরি করতে করতে বুঝি আমার নাতিটার মাথা নষ্ট করেছিস? আমার সংসারে কেউ কোনোদিন ভালোবেসে বিয়ে করেনি, এই প্রথম এমন হলো। সৃজিত তোকে ভালোবাসে, তোকে বিয়ে করতে চায়, এই কথাটা সৃজিত এসে আমাকে বলে। সৃজিত আমার বংশের একেবারে ছোট বংশধর, আর আমার খুব নেউটে। ও যখন তোর কথা আমাকে বললো তখন আমি ওর কথা ফেলতে পারিনি, তাই অনিচ্ছা সত্ত্বেও এই বিয়ে আমাকে মেনে নিতে হয়েছে। সৃজিত নিশ্চয়ই বিয়ের আগে তোকে এই গুহবাড়ির রীতিনীতির কথা কিছু বলেছে? আচ্ছা ঠিক আছে, সৃজিত যদি না বলে থাকে আমি বলছি। বিন্তি চুপ করে আছে দেখে বিনোদিনী দেবী বলেন, আমি আগেই বলেছি যে আমি তোকে ডেকেছি কটা কথা বলার জন্য। হ্যাঁ বলুন। সোমনাথ বউ, সৃজিত তোর স্বামী। আজ তুই সৃজিতের নাম মুখে নিয়েছিস, কিন্তু আর কোনোদিন তুই সৃজিতের নাম মুখে নিবি না, মনে থাকবে? বিন্তি মাথা নেড়ে সায় দেয়। উনি আবারও বলেন, আজকাল দেখি আবার স্বামীকে নাম ধরে ডাকাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তোর আর কি দোষ? তবে আমাদের পরিবারে বউয়েরা স্বামীর নাম মুখে নেয় না, এতে স্বামীর অমঙ্গল হয়, কথাটা যেন মনে থাকে। আজ তোদের কাল রাত্রি, আজ আর তুই সৃজিতের সামনে যাবি না। তুই শাড়ি পরতে জানিস? বিন্তি না বলে মুখের দিকে তাকায়। শোন, আগে তুই কি করেছিস না করেছিস আমার দেখার দরকার নেই, কিন্তু তুই এখন যখন এই বাড়ির বউ হয়ে এসেছিস, এই বাড়ির রীতি নিয়ম তোকে মেনে চলতে হবে। এই বাড়িতে বউদের চাকরি করার অনুমতি নেই। সৃজিত বলেছে তোর কাজের জায়গা নাকি কি প্রজেক্টর কাজ চলছে, এ কাজ শেষ না হলে তুই চাকরি ছাড়তে পারবি না। তোর নাকি আরো কদিন সময় লাগবে, তারপরে তুই চাকরি ছেড়ে দিবি। সৃজিতের কাছে কথা শুনেই কিন্তু আমি বিয়েতে মত দিয়েছি, এর যেন অন্যথা না হয়। তোর বড় যে দুজন যা আছে ওরা কিন্তু এই বাড়ির নিয়ম অনুযায়ী বিয়ের পরে চাকরি ছেড়ে দিয়ে সুন্দর করে ঘর সংসার সামলাচ্ছে। আশা করি তুইও এ পথেই চলবি। এই বাড়িতে শাড়ি ছাড়া অন্য কিছু পরার রীতি নেই, আর সব সময় মাথায় ঘোমটা দিয়ে থাকবি, কারণ এ বাড়িতে তোর 3 জন শ্বশুর মশাই, 3 জন শাশুড়ি মা আর 2 জন ভাসুর আছেন। প্রত্যেক দিন চান সেরে এসে চিঠিতে সিঁদুর ছোঁয়াবি,
আবার চাকরি করিস দেখে হাতের শাখা পলা খুলে রাখিস না কিন্তু। আরো দুজন বউ যেভাবে চলে এখন থেকে তুইও সেভাবেই চলবি। উঁচু গলায় কথা বলা বা হাসাহাসি করবি না। গুরুজনকে মান্যি করে চলবি। কখনো কারোর সাথে মুখে মুখে তর্ক করবি না। যখন তখন বাপের বাড়িতে যাওয়া চলবে না। আর কাল থেকে আশার কাছে শাড়ি পরা শিখে নিবি। এখন যা তোর ঘরে গিয়ে বিশ্রাম কর। বিন্তি ঘরে এসে দেখে দুই জ্যাঠতুতো যা পল্লবী, গৌরী আর শাশুড়ি মা ময়ূরী দেবী বিন্তির জন্য দুধ আর মিষ্টি নিয়ে বিন্তির ঘরে বসে আছে। বিন্তিকে দেখে জায়রা বলে, এই বিন্তি, এখন ঘোমটা দিতে হবে না। এখানে অন্য কেউ নেই, শুধু কাম্মা আছে। কাম্মার সামনে আমাদের ঘোমটা দিতে হয় না। এই বাড়িতে কাম্মাই আমার আর গৌরীর একমাত্র বান্ধবী। আর এই কুটনা দজ্জাল বুড়িটা তোকে ডেকে এতক্ষণ কি কথা বললো রে? বিন্তির মুখে সব শুনে পল্লবী ময়ূরী দেবীকে বলে, শোনো কাম্মা, তোমাদের এই কুটনা শাশুড়ি বুড়িটা কবে উপরে যাবে গো? না হলে ওনাকে তোমরা বৃন্দাবনে পাঠিয়ে দাও না গো। বুড়ির জন্য কিচ্ছুটি করার উপায় নেই। মেয়েরা টিভি দেখতে পারবে না, তাহলে খারাপ হয়ে যাবে। মেয়েরা চাকরি করতে পারবে না, বাপের বাড়িতে যেতে পারবে না। শাড়ি পরে ঘোমটা দিয়ে থাকতে হবে, শাঁখা সিঁদুর পরে থাকতে হবে। পুরুষদের আগে মেয়েদের খাওয়া চলবে না, হাসাহাসি করা যাবে না। এই বাড়িতে আমাদের কোনো স্বাধীনতাই নেই। কাম্মা, ভাগ্যিস তোমাদের শাশুড়ি বুড়ির কোনো মেয়ে নেই। মেয়ে থাকলে কি এসব নিয়ম নীতি ওদের উপর খাটাতে পারতো? বুড়ি সারাদিন বারান্দায় বসে বসে কে কিভাবে চললো এই দেখতে থাকে। আমি তো কাম্মা তোমাদের ছেলেকে বলে দিয়েছি, আমি আর এখানে থাকবো না। এই বাড়ি ছেড়ে অন্য কোথাও ভাড়া বাসায় চলে যাব, সেখানে গিয়ে চাকরি করব। আমার মেয়ে সানাইও বড় হচ্ছে, আমার ইচ্ছে ওকে নাচ শেখাবো। তাই এ বাড়িতে থাকলে তো আর মেয়েকে নাচ শেখাতে পারবো না, তাই অন্য কোথাও চলে যাব। গৌরী বলে, আমিও। মৌরী দেবী বলেন, শুন পল্লবী আর গৌরী, উনি তোদের গুরুজন। উনার সম্বন্ধে এরকম কথা বলতে নেই। উনি এখনো আপদে বিপদে আমাদের মাথার উপর ছাতা হয়ে আছেন। যেদিন থাকবেন না সেদিন বুঝবি পুরনো জিনিসের কত মূল্য। আর শোন, ওনার বয়স হয়েছে তো, তাই উনি এখনো পুরনো সংস্কার, পুরনো ভাবধারা থেকে বেরোতে পারছেন না। এতে ওনার কোনো দোষ নেই। উনাকে ওনার শাশুড়ি মায়েরা, শ্বশুর মশাইরা যেভাবে চালিয়েছেন, উনি এখনো সেইভাবেই সবাইকে চালাতে চাইছেন। তবে উনাকে সেই পুরনো সংস্কার, পুরনো ভাবধারা থেকে আমাদেরকেই বের করে আনতে হবে। তোরা এই সংসার ছেড়ে কেউ কোথাও যাবি না, এখানেই থাকবি। একটু সময় দে, বিয়ের অনুষ্ঠান সব শেষ হয়ে যাক, তারপর আমি তোদের জন্য মায়ের সাথে কথা বলবো। আমি তো মায়ের সাথে তোদের জন্য আগেও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তোদের শাশুড়ি মায়েরাই আমাকে মাঝপথে থামিয়ে দিল। বিয়ে বাড়ির সব অনুষ্ঠান শেষ হয়ে আত্মীয় স্বজনেরাও চলে গেছে। বিন্তির ছুটি প্রায় শেষ, অফিসে যাওয়ার দিনও ঘনিয়ে এলো। বিয়ের আগে জিন্স টপ কুর্তি পরে বড় হওয়া বিন্তি এ বাড়িতে শাড়ি পরে থাকার কথা বিয়ের আগে সৃজিতের কাছে শুনেছিল ঠিকই। তখন ভালোবাসার মোহে ভেবেছিল বিয়ের পরে শাড়ি পরা দুদিনেই রপ্ত করে নেবে, কিন্তু বাস্তবে তা আর হয় না। সকালবেলায় অফিসে যাওয়ার সময় শাড়ি পরতে গিয়ে বিন্তি দেখে অনভ্যস্ত হাতে শাড়ি পরতে এতই দেরি হয়ে যায় যে না খেয়ে বিন্তিকে অফিসে দৌড়তে হয়। সেদিন সকালে অফিসের একটু তাড়া থাকায় তাড়াতাড়ি করে শাড়ি পরার জন্য শাড়িটা হাতে নিয়ে আশাদের কাছে যাচ্ছিল। ময়ূরী দেবী দেখতে পেয়ে হাত ধরে টেনে নিলেন। তারপর নিজের ঘরে নিয়ে শাড়িটা পরিয়ে আঁটো করে পিন লাগিয়ে দিলেন। তারপর বিন্তিকে বসিয়ে রেখে কোথাও চলে গেলেন। অল্প পরেই কেউ যাতে দেখতে না পায় গরম ভাত এনে মেখে গ্রাস করে খাইয়ে দিয়ে বলেন, এবার যা, তৈরি হয়ে নে। মেয়েটার মুখ দেখলে ময়ূরী দেবীর নিজের পুরনো কথা মনে পড়ে যায়। তাড়াতাড়ি শাড়ি পরিয়ে দিতে গিয়ে একদিন বলেই ফেলেন, একটু সবুর কর, আমি তো জানি শাড়ি পরে ঘরে কাজ করতে, অফিসে যেতে তোর কষ্ট হয়। আমারও হয়েছিল। একান্নবর্তী পরিবারে এরকম একটু আধটু তো মানিয়ে চলতেই হয়। তথাপি দেখি কি করতে পারি। কদিন ধরে অতি যত্ন করে হাত দিয়ে ধরে ধরে ময়ূরী দেবী শাড়ি পরা শিখিয়ে দেওয়ার সাথে সাথে খাইয়েও দিলেন আদরের পুত্রবধূকে। কিন্তু অফিস থেকে আসার পর ময়ূরী দেবী দেখেন বিন্তির শাড়ি তখন খুলে এক হাত নিচে নেমে যায়, আর মনে হয় বিন্তি শাড়ি দিয়ে ঘর ঝাড়ু দিতে দিতে ঘরে ঢুকছে। ময়ূরী দেবী তখন এই কচি মেয়েটার দুর্দশা দেখে মনে ভাবেন কিছু একটা করতেই হবে। এতদিন মোটামুটি ভালোই চলছিল। গোল বাঁধলো সেদিন রাতের বেলায় পরিবেশনের সময়। বিন্তি মাছের থালা আনতে গিয়ে পায়ের নিচে শাড়ির কুচি জড়িয়ে হাতের থেকে মাছের থালা সহ উল্টিয়ে পড়ে যায়। ব্যাস, বিন্তির হাত থেকে মাছ পড়ে যাওয়ায় ময়ূরী দেবীকে সবাই, ভাসুরেরা, এমনকি জায়েরাও কথার তীক্ষ্ণ বাণে জর্জরিত করে তুলল।
বড় যা সরলা দেবী আর মেজ যা পারুল দেবী তো ময়ূরী দেবীকে বলেই দিল, যেমন শাশুড়ি তেমন পুত্রবধূ তো হবেই। ছোট, তুই আদিক্ষেতা করে বউটাকে মাথায় তুলেছিস, একটু কাজ শেখাতে চেষ্টা কর। তোর ছেলের বউ না হয় অফিসে চাকরি করে, আমাদের পল্লবী আর গৌরীও স্কুলে পড়াতো, কই আমরা দেখি ওদের নিয়ে তো আদিক্ষেতা করিনি কখনো। তোর বৌমাকে দিনের বেলায় কোনো কাজই করতে হয় না, রাত্রিবেলা একটু জায়েদের সাথে হাতে হাতে করে দেবে, তাও ওর দ্বারা সম্ভব হয় না। ময়ূরী দেবী বলেন, দিদি বাচ্চা মেয়ে, আস্তে আস্তে সব শিখে যাবে। আসলে ও তো শাড়িতে অভ্যস্ত নয়, তাই এমন হয়েছে। দুদিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। পারুল দেবী ও সরলা দেবী তখন একসাথেই বলে উঠল, কি বললি? ও ছোট, মেয়েরা কিন্তু কুড়িতেই বুড়ি হয়ে যায়, মনে রাখিস। হাতের থেকে মাছের থালা পড়ে যাওয়ায় বিন্তি চোখের জল আর মুখে একরাশ ভয় নিয়ে এক দৌড়ে নিজের ঘরে চলে যায়। ময়ূরী দেবীকে সবাই অকথা কুকথা শোনাচ্ছে, তাই ছেলে সৃজিত খাওয়া ছেড়ে উঠে চলে যায়। সবার কটূক্তি শুনে ময়ূরী দেবীর 32 বছর আগের কথা মনে পড়ে যায়। ময়ূরী দেবীও শাড়ি পরতে অনভ্যস্ত ছিলেন। বিয়ের পরে একদিন এভাবেই কাপড়ে পা জড়িয়ে ময়ূরী দেবীর হাতের থেকে ও ভাতের থালা পড়ে যায়। সেদিনও আজকের মতো বাক্যবাণে জর্জরিত হতে হয়েছিল ময়ূরী দেবীকে। এতদিন পরে তাই আজ আবারও ময়ূরী দেবীকে শুনতে হয়েছে, যেমন শাশুড়ি তেমন পুত্রবধূ। ছি ছি, এরা কতটা নিচে নামলে পরে এত পুরনো কথা দিয়ে খোটা শোনাতে পারে। সেবার সৃজিতের বাবা শীতাংশু বাবু ময়ূরী দেবীকে ভাতের থালা নিয়ে পড়ে যেতে দেখে বিনোদিনী দেবীকে জিজ্ঞেস না করে দর্জি থেকে একজোড়া পা ঢাকা জামা অর্থাৎ ম্যাক্সি সেলাই করে এনে বিনোদিনী দেবীকে দেখাতে নিয়ে যান। বিনোদিনী দেবী শীতাংশু বাবুর হাতের থেকে নিয়ে সেটা সোজা কাজের মেয়ে মান্তুকে দিয়ে বলে, আমি বিনোদিনী দাসী, পূর্বপুরুষের রীতি ভাঙতে পারবো না। ময়ূরী দেবীকে সতর্ক করে দেন ভবিষ্যতে যেন আর এরকম করে ওনার ছেলেকে কান মন্ত্র দিয়ে উস্কানি দেওয়া না হয়। অথচ ময়ূরী দেবী এইসবের কিছুই জানতেন না, কিন্তু আজ আবারও সবার বিষাক্ত কথার বাণে জর্জরিত হয়ে ময়ূরী দেবী ভাবলেন, এইভাবে চলতে পারে না, এই ব্যাপারে শাশুড়ি মায়ের কাছে যেতেই হবে, আজ একটা হেস্ত নেস্ত করতেই হবে। ময়ূরী দেবী বিনোদিনী দেবীর কাছে যাবার আগেই উনি আশার থেকে সব শুনে নিয়েছেন, তাই ময়ূরী দেবীকে দেখে বলেন, আমি সব শুনেছি, তুমি এখন ঘরে যাও। ময়ূরী দেবী বলেন, আমি যে চলে যেতে আসিনি মা, আমি আপনাকে কিছু বলতে এসেছি। আচ্ছা মা, বলুন তো, আপনি আর কতদিন পুরনো নিয়ম আঁকড়ে বসে থাকবেন? আজকাল মেয়েরা গ্রহে যাচ্ছে, প্লেন চালাচ্ছে, পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে, আর আপনি এখনো সেই মান্ধাতার আমলের নীতি নিয়ে বসে আছেন। চাকরি করা যাবে না, শাড়ি ছাড়া অন্য কিছু পরা যাবে না, টিভি দেখা যাবে না, কিন্তু মা আমি আপনাকে বলতে চাই, শাড়ি হলো নারীর ভূষণ, আমি জানি, কিন্তু আমি তো একেবারে শাড়ি পরতে না বলছি না। কোনো ধর্মীয় অনুষ্ঠানে, উৎসবে, বিয়ে পার্টিতে এইসবে তো পরবেই। তবে কিছু কিছু ক্ষেত্রে শাড়ি ছাড়া অন্য কিছু পরলে তো ওদের অনেক সুবিধা হয়। যেমন ধরুন ট্রেনে বাসে ওঠার সময়, ঘরের কাজের সময় যদি ওরা অন্য কিছু পরে, তাহলে তো ওদের চলাফেরারও সুবিধা হয়। বিনোদিনী দেবী বলেন, কেন শাড়ি পরলে তোমাদের এত কিসের অসুবিধা হয়? তাহলে আগের দিনের মেয়ে বউয়েরা কি করে শাড়ি পরে চলতো? তখন তো এত ড্রেসের বাহার ছিল না। আর বাড়ির বউয়েরা বাস ধরতে যাবে কেন? বাড়ির বউ কোথাও যেতে হলে বাড়ির গাড়ি করে যাবে। আগের দিন অসুবিধা হয়নি ঠিক কথা, কিন্তু মা আগের দিনের কটা মেয়ে বউ চাকরি করতে বাইরে বেরোতো বলুন তো? এখন এরা চাকরি করে, বাইরে যেতে হয়, তাই এদের এত অসুবিধা হয়। আর মা আমি বলতে চাই, শাড়ি পরে ঘোমটা দিলেই কি সম্মান করা হয়ে যায়? আমি কিন্তু তা মনে করি না মা। আমি মনে করি শালীনতা বজায় রেখে স্বাধীনভাবে চলাফেরা করতে দিলেই সবার প্রতি সবার সম্মান ও সম্প্রীতি বজায় থাকে। অধিকার ফলিয়ে অন্যের উপর বোঝা চাপিয়ে দিলেই সম্মান বাড়ে না, বরঞ্চ মনের ভিতরে ক্ষোভ জমে ওঠে। সেই ক্ষোভের ফলে সংসারে ভাঙন ধরে, যা আমাদের পরিবারে শুরু হতে চলেছে। শাড়ি পরলাম, ঘোমটাও দিলাম, কিন্তু মনে মনে অশ্রদ্ধা করে গালিগালাজ করে তার মুন্ডুপাত করলাম, তাতে সম্মান বাড়ে না। আর কুর্তি বা চুড়িদার পরলেও শাড়ির মতো সর্বশরীর ঢাকাই থাকে। মা আজ আমি আপনাকে ছোট মুখে কিছু বড় কথা বলতে বাধ্য হচ্ছি। আপনি অহংকারের বশে দুটো বউয়ের চাকরি ছাড়িয়ে দিয়ে ওদেরকে ঘরে বসিয়ে রেখেছেন। আমি কিন্তু গৌরী আর পল্লবীর সাথে যা হয়েছে তা বিন্তির সাথে হতে দেব না। বিন্তি চাকরি করছে আর ভবিষ্যতেও করবে, ঘরে কাজের লোক আছে, আমরা আছি। এই মেয়েগুলো এত পড়াশোনা করেছে কি ঘরে বসে ঘোমটা দিয়ে থাকার জন্য? পল্লবী, গৌরী, ওদের শাশুড়ি মায়েরা আপনার কথা শুনে ওদের চাকরি করা থেকে ছাড়িয়ে দিয়েছে। তখন আমি প্রতিবাদ করেছিলাম, আপনি শোনেননি, কিন্তু আমি এবার তা হতে দেব না মা। প্রয়োজনে আমি বিন্তি আর সৃজিতকে নিয়ে অন্যত্র চলে যাব। হয়তো আপনার ছেলে আমাদের সাথে যাবে না, তাতেও আমার আপত্তি নেই। আমি আমার কথা আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। এখন
এখন বিবেচনা করার দায়িত্ব আপনার। ময়ূরী দেবী শাশুড়ি মায়ের ঘর থেকে বেরিয়ে দেখে দরজার বাইরে পল্লবী গৌরী দাঁড়িয়ে আছে। ময়ূরী দেবীকে দেখতে পেয়ে দুই বৌমাই বলে, আমরা সব শুনেছি কাম্মা, তুমি চিন্তা করো না, এবার আমরা তোমার সাথে আছি, এখন খেতে চলো, আমরা তোমার জন্য বসে আছি। আমরা বিন্তিকেও জোর করে খাইয়ে দিয়েছি, বিন্তি পড়ে গিয়ে কপালে হাতে ব্যথা পেয়েছে, ওষুধ লাগিয়ে দিয়েছি। পরের দিন বিনোদিনী দেবী সকাল থেকে কারোর সাথে কথা বলেননি, এমনকি বাথরুমে যাওয়া ছাড়া আর একটি বারের জন্য বাইরেও আসেননি। ঝড়ের পূর্বাভাসের মতো সেদিন সারা বাড়ি গোমট বেঁধেছিল। বিনোদিনী দেবী বাইরে না আসায় সবাই ময়ূরী দেবীকে দোষারোপ করেছিল। সারাদিন এভাবেই কাটলো। সবাই দেখলো সন্ধ্যায় সৃজিত অফিস থেকে এসে অনেক বড় প্যাকেট নিয়ে সোজা ঠাকুমার ঘরে ঢুকে প্রায় আধা ঘন্টা পরে বাইরে এলো। সবাই আদরের নাতি সৃজিতকে কি হয়েছে জিজ্ঞেস করলে সৃজিত বলে, আমি ঠাকুমার সাথে এমনিতেই গল্প করতে গেছিলাম। পরের দিন রবিবার ছিল। বাড়ির বউদের চা খাওয়া শেষ হলে আশা এসে বলে, তোমাদের সবাইকে ঠাকুমা ডেকেছে। বউয়েরা সবাই ভয়ে ভয়ে একটু পরে ঠাকুমার ঘরে গেল। ঠাকুমা গম্ভীর মুখে সবাইকে বসতে বলল। তারপর পল্লবী, গৌরী আর বিন্তিকে কাছে ডেকে ঠাকুমা সবার হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এর ভেতরে একজোড়া করে জামা আছে, পছন্দ হয়েছে কিনা দেখে নিস, আজ থেকে তোরা এগুলো পরে কাজ করতে পারিস। আর একটা কথা, শাখা পলা তোদের ইচ্ছে না হলে পড়িস না, তবে কেউ পড়লে আমার দেখতে ভালো লাগে। যখন যাই পড়বি শালীনতা বজায় রেখে পড়বি। আর বিন্তি, কাল থেকে তোকে আর শাড়ি পরে অফিসে যেতে হবে না, আর তোকে চাকরিও ছাড়তে হবে না। পল্লবী, গৌরী, তোরাও আবার নতুন করে চাকরি চেষ্টা করিস। পল্লবী জামার কথা শুনে প্যাকেট খুলে দেখে এর মধ্যে দুটো করে চুড়িদারের সেট রয়েছে। তিন নাতবউ বিনোদিনী দেবীকে জড়িয়ে ধরে বলে, তুমি খুব ভালো ঠাম্মি, তুমি যখন আমাদের সব মেনে নিয়েছো তখন তোমার এই শাখা সিঁদুরের ইচ্ছেও আমরা মেনে নিলাম। বিনোদিনী দেবী বলেন, খুব ভালো, তবে তোদের কাম্মাই আমার চোখ খুলে দিল। বড় মেজ ছোট যা বলে ওঠে, মা আপনি শেষ পর্যন্ত। বিনোদিনী দেবী বলেন, হ্যাঁ বৌমারা, মেনে না নিয়ে উপায় নেই, পরিবর্তন আনতেই হবে। তাই আমি বেঁচে থাকতে থাকতে এই পরিবর্তন এনে সংসারকে ভাঙার হাত থেকে বাঁচিয়ে দিলাম, আর নিজের চোখে দেখেও গেলাম। আমি মরে গেলে তোমরা নিজেরাই পরিবর্তন আনতে আর আমাকে গালিগালাজ করতে। তাই ভাবলাম আর কত। ময়ূরী সেদিন আমাকে কথাগুলো বলে যাওয়ার পর আমি সারাদিন শুধু ভেবেছি। পরে সৃজিতকে ডেকে ওর সাথে পরামর্শ করে ওকে দিয়েই সব আনিয়েছি। ময়ূরী দেবী বাইরে এলে পল্লবী, গৌরী দুজনেই ময়ূরী দেবীকে জড়িয়ে ধরে বলে, কাম্মা ইউ আর গ্রেট, তোমার জন্যই সব সম্ভব হয়েছে। তুমি যদি আরো আগে করতে তাহলে আমাদের চাকরিটা হারাতে হতো না, এখন আবার নতুন করে শুরু করতে হবে। ময়ূরী দেবী বলেন, তোদের কষ্ট দেখে আমি অনেক আগেই গেছিলাম মায়ের কাছে, বলেছিলাম না তোদের শাশুড়ি মায়েরাই তো তখন কিছু বলতে দেয়নি। এখন তো হলো, এখন সবকিছু সুন্দরভাবে বজায় রেখে নতুন করে শুরু কর। কদিন ধরে বিন্তি সৃজিতকে দিয়ে ঠাকুমার ঘরে জোর করে একটা টিভি লাগিয়ে দিল। আশাকেও শিখিয়ে দিল কিভাবে ঠাকুমাকে ঠাকুরের কীর্তন, শ্রীকৃষ্ণ সিরিয়াল লাগিয়ে দেবে। এখন সন্ধ্যার পরে সরলা দেবী, পারুল দেবী আর ময়ূরী দেবী অর্থাৎ বিনোদিনী দেবীর তিন পুত্রবধূই শাশুড়ি মায়ের ঘরে ঢুকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, রাসমণি সিরিয়াল দেখে। টিভির দৌলতে বিনোদিনী দেবীর ঘর এখন জমজমাট থাকে। বিনোদিনী দেবী ভাবেন, এই পরিবর্তনটা আরো আগে আনলেই ভালো ছিল, তাহলে আর এতদিন সন্ধ্যার পরে নিজেকে একা শুয়ে বসে কাটাতে হতো না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।